জ্বালানি সংকট পুঁজি করে কুইক রেন্টালের নামে হরিলুট, জনগণের পকেট থেকে গেছে 1,05,000 কোটি টাকা। শুধু ধারা নয়, আইন বাতিল চাই ক্যাব। চুক্তি বাতিলে পথ খুঁজছে সরকার। নিত্যপণ্যের উচ্চমূল্যে পিষ্ট সাধারণ মানুষ, কমেছে তেল চিনির আমদানি। রমজানের সামনে রেখে বাড়েনি এলসি খোলা, পণ্যমূল্য বৃদ্ধির শঙ্কা। বিশেষ পদক্ষেপের তাগিদ। 400 টাকা উৎপাদন খরচে লবণ বিক্রি হচ্ছে 350 টাকায়। ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি কক্সবাজারের লবণ চাষিদের। লক্ষ্যমাত্রা বেশি উৎপাদনের আশা কর্তৃপক্ষের। বিক্ষোভের মুখে 23 দিন বন্ধ থাকার পর খুলেছে গাজীপুরের টিএনজেড অ্যাপারেলস গ্রুপের 5টি পোশাক কারখানা। বেতন পেয়েছেন শ্রমিকরা, চলছে স্বাভাবিক কার্যক্রম। এবং ওমরা পালনে সৌদি বিমান টিকিট পেতে গুনতে হচ্ছে বাড়তি 20,000 টাকা। এজেন্সির যোগসাজশে কালোবাজারিদের দৌরাত্ম্য, বিপাকে বাংলাদেশিরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। দ্রুত বিদ্যুৎ সমস্যা নিরসনে 2010 সালে যে আইন করেছিল হাসিনা সরকার, তার অধীনে 72টি রেন্টাল ও আইপিপি কেন্দ্রের অনুমতি দেওয়া হয়। এসব বিদ্যুৎ কেন্দ্রের বড় অংশই পান তৎকালীন সরকারের ঘনিষ্ঠ প্রভাবশালী ব্যবসায়ীরা। শুরু থেকেই সমালোচিত কুইক রেন্টাল এগুলো চালাতে গিয়ে ক্যাপাসিটি চার্জের নামে 14 বছরে জনগণের পকেট থেকে হাওয়া হয়ে গেছে 1,05,000 কোটি টাকা। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার আদালত ওই আইনের 2টি ধারাকে অবৈধ ঘোষণা করেছে। দর্শক, অর্থ বাণিজ্যের নানা খবরের সঙ্গে এসব বিদ্যুৎ কেন্দ্রের ভবিষ্যৎ ও জ্বালানি সংকট নিরসনের উপায় নিয়ে আজ আমরা কথা বলবো। আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিদ্যুৎ খাতের সরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক বিডি রহমতুল্লাহ। জনাব রহমতুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। হ্যালো, আপনি কি কথা শুনছেন আমার? জনাব রহমতুল্লাহ, আমরা আপনার সাথে আলোচনায় যাব। এর আগে দেখে নেব এই সংক্রান্ত একটি প্রতিবেদন। চ্যালেঞ্জ যদি বলি আজকে আমাদের রপ্তানি খাতের জন্য, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য, সেটা হচ্ছে জ্বালানি সংকট এবং সাথে বিদ্যুৎ। জ্বালানি সংকট আমি বলবো যে একটি ভয়াবহ সংকটে কিন্তু রূপ নিতে পারে যদি আমরা এটিকে ম্যানেজ করতে না পারি। ব্যবসায়ী থেকে অর্থনীতিবিদ, শিল্পের চাকা ঘুরিয়ে দেশের উন্নয়নে বড় বাধা হিসেবে বছরের পর বছর ধরে সামনে আনেন জ্বালানি সংকটের কথা। এই সংকট কাটাতে আবার কুইক রেন্টালের নামে কোটি কোটি টাকা অপচয় লোপাটের প্রতিবেদনও এসেছে গণমাধ্যমে, গবেষণা সংস্থার প্রতিবেদনে। বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধানে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন 2010 তৈরি করেছিল বিগত সরকার। রেন্টাল ও আইপিপি কেন্দ্রের অনুমতি দেয়া হয়। এসব বিদ্যুৎ কেন্দ্রের বড় অংশই পান তৎকালীন সরকারের ঘনিষ্ঠ ও প্রভাবশালী ব্যবসায়ীরা। শুরু থেকেই সমালোচিত কুইক রেন্টাল এই আইনের পরিকল্পনা ও প্রচার সংক্রান্ত ধারা 6(2) ও কুইক রেন্টাল কার্যক্রমকে জবাবদিহিতার ঊর্ধ্বে রাখতে করা 6(9) ধারাকে গেল বৃহস্পতিবার অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন উচ্চ আদালত। আংশিক প্রত্যাশা আমাদের পূরণ হয়েছে। জ্বালানি খাত বিশেষজ্ঞরা বলছেন, জিম্মি হয়ে পড়া জ্বালানি খাতকে মুক্ত করতে 2-1টি ধারা নয়, পুরো আইনটি বাতিল করা উচিত। যে 2 ধারা অসাংবিধানিক বলা হয়েছে, সেই 2 ধারা বাদ হওয়ার হলে তাহলে আইন বৈধ হয়ে যায়। আমরা চাচ্ছি যে আইনই বৈধ। যে সমস্ত কার্যক্রম দ্বারা আমাদের জ্বালানি অধিকার খর্ব করা হয়েছে, যে প্রক্রিয়ায় হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা দীর্ঘ 1.5 দশক ধরে লুণ্ঠন হয়েছে, পাচার হয়েছে, সেই কার্যক্রম অবৈধ হবে না যদি আইন বাতিল না হয়। গবেষণা সংস্থা সিপিডির তথ্য, কুইক রেন্টাল চালাতে গিয়ে ক্যাপাসিটি চার্জের নামে 14 বছরে জনগণের পকেট থেকে হাওয়া হয়ে গেছে 1,05,000 কোটি টাকা। যদিও শিল্পের সমস্যা সমাধানে তেমন কাজেই আসেনি সরকারের দেয়া বিশাল অঙ্কের ভর্তুকি। এ অবস্থায় সরকারকে ভিন্ন পথে হাঁটার পরামর্শ দিচ্ছেন শিল্পোদ্যোক্তারা। পার্মানেন্ট লো কস্ট এনার্জির দিকে অনেক আগেই চলে যাওয়া উচিত ছিল এবং এটা আমদানি নির্ভর জ্বালানি না হয়ে কিছু আমাদের রিনিউয়েবল এনার্জি, কিছু কয়লা, কিছু গ্যাস, কিছু তেল, এরকম একটা মিক্সড এনার্জি সোর্স আমাদের আরো আগেই আমার মনে এখানে যাওয়াটা প্রয়োজন ছিল। এমন দাবির মধ্যেই অন্তর্বর্তী সরকারের জ্বালানি উপদেষ্টা জানালেন, আদালত রায় দিলেও সহজে বের হওয়া যাবে না কুইক রেন্টাল চুক্তি থেকে। আন্তর্জাতিক যেসব চুক্তি, সেগুলো কিন্তু সহজে এগুলো থেকে বের হয়ে যাওয়া যায় না, কারণ আপনি বের হলেই ও তো মামলায় যাবে। তো ওই জন্য আমরা এগুলো
খুব ধীরস্থিরভাবে আমরা এগুলো এগোচ্ছি। গেল বছর বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডির এক প্রতিবেদনে দ্রুত বিদ্যুৎ সরবরাহ আইনকে কালো আইন উল্লেখ করার পর বরখাস্ত হয়েছিলেন বিভাগটির উপসচিব মোহাম্মদ মাহিদুর রহমান ও অতিরিক্ত সচিব SM হামিদুল হক। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। অবসান হলো 6 বছরের প্রতীক্ষার। ভারতের গ্রিড ব্যবহার করে বাংলাদেশে এলো নেপালের 40 মেগাওয়াট জলবিদ্যুৎ। শুক্রবার ভার্চুয়ালি যৌথভাবে 3 দেশের সংশ্লিষ্ট মন্ত্রীরা উদ্বোধন করেন বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম। অনুষ্ঠানে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা, ভারতের বিদ্যুৎ মন্ত্রী ও নেপালের জ্বালানি ও পানি সম্পদ মন্ত্রী অংশ নেন। নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে দুই দেশের মধ্যে সমঝোতার স্মারক সই হয় 2018 সালে। তবে ভারতের মধ্য দিয়ে বিদ্যুৎ আমদানি নিশ্চিত করতে গিয়ে ত্রিপক্ষীয় আলোচনায় নানা জটিলতার সমাধান করতে হয়। অবশেষে গত জুনে নেপাল থেকে বিদ্যুৎ কেনার প্রস্তাব অনুমোদন করে সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গত মাসে কাঠমান্ডুতে সই হয় ভারতের মধ্য দিয়ে বাংলাদেশের নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির ত্রিপক্ষীয় চুক্তি, যার ধারাবাহিকতা শুক্রবার শুরু হয় নেপাল থেকে বাংলাদেশে জলবিদ্যুৎ সরবরাহ। দর্শক, আমরা আলোচনা করব বিদ্যুৎ খাত নিয়ে। আজকে আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছে, আগে যেটি জানিয়েছিলেন, ভার্চুয়ালি যুক্ত হয়েছেন সরকারি পাওয়ার গবেষণা প্রতিষ্ঠানে পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক জনাব রহমতুল্লাহ। জনাব রহমতুল্লাহ, আমরা একটু শুরুতেই জানতে চাই যে বিদ্যুৎ খাতের যে 9-6 অচল অবস্থা এবং টানাপোড়েন, সেটা আমরা অনেক বছর হলে দেখছি, এবং কুইক রেন্টালের নামে যে অর্থ অপচয় কিংবা লুটপাট যেটি বলি, তার আসলে যে সমাধান যদি বলি, সে আশু সমাধান কতটুকু সম্ভব এবং সরকার কি করতে পারে আগামী ভবিষ্যতের জন্য? আসল সমাধান সম্ভব, কিন্তু তাতে সরকারের যেসব লোকজন কাজ করছে পলিসি লেভেলে যারা আছে তাদেরকে অনেক দৃঢ় হতে হবে। কারণ টেম্পোরারি একটা প্রবলেম হয়তো আমাদের হবে, যেমন হঠাৎ আমরা সব মানে অনেক মূল্য দিতে হবে এই ধরনের বিদ্যুৎ, আদানি বিদ্যুৎ আমি নেব না, ইট ইজ এ ভেরি গুড ডিসিশন। তারপরে আমাদের যে কয়লা, যেগুলা কয়লার দাম কিন্তু অনেক বেড়ে গেছে জানেন বোধহয়, এই কয়লা বিদ্যুৎগুলো আমরা চালাবো না, যেগুলো বাইরের থেকে কয়লা আনতে হয়, এগুলো যদি না চালে তাহলে কিভাবে চলবো? এই যে সময়টা, এটা 6 থেকে 7 থেকে 8 মাস, এই ধরনের একটা সময় আমাদের অন্যান্য সংরক্ষণের ব্যাপারে যেতে হবে। নবায়নযোগ্য, বিশেষ করে সোলারটা আমরা খুব তাড়াতাড়ি বসাতে পারি। আমার বাস্তব অভিজ্ঞতা, নিজস্ব অভিজ্ঞতাই হচ্ছে সোলার কিন্তু আমরা খুব তাড়াতাড়ি বসাতে পারি। সুতরাং সেই পদক্ষেপগুলো নেওয়ার মতো ফার্স্ট থিং হচ্ছে যে ম্যান অথবা টিম অফ পিপল যারা খুব দৃঢ় এবং সচেতন এবং সাবজেক্টটা সম্পর্কে ভালো নলেজ আছে, জ্ঞান আছে, তাদের পক্ষে সম্ভব। কাজে এটা অসম্ভব। এবং আমরা এই যে আজকে যে নেপাল থেকে যে বিদ্যুৎ আনা হলো, ভুটান থেকেও এটা আনা সম্ভব। আমরা অনেক আগের থেকে বলছিলাম যে নেপাল থেকে হাইড্রো এবং ভুটান থেকে হাইড্রোটা আমরা নিয়ে আসি ভারতের মারফতে। ভারত কিন্তু তখন দেয়নি। এখন এই যে 40 মেগাওয়াট দিয়েছে, ইট ইজ এ ভেরি গুড স্টেপ। এটা অত্যন্ত সুন্দর একটা ক্লিন একটা এনার্জি আমাদের এখানে আসলো। কিন্তু ট্যারিফটা কত এটা এখনো আমরা জানতে পারছি না। যদি ট্যারিফ আনা হয় সম্ভব। আপনার প্রশ্নের একটাই উত্তর যে হ্যাঁ, আমরা অত্যন্ত দৃঢ়ভাবে আমাদের যে সমস্যাগুলোকে হাইলাইট করতে হবে, সমস্যাগুলো হাইলাইট করে সমাধানের পথটা আমাদের খুঁজে বের করতে হবে এবং সেই সমাধানের দিকে যেতে হবে যেটা সাস্টেনেবল। এই যেমন এই যে আজকে যেটা হচ্ছে, এটাকে তো নন সাস্টেনেবল প্রজেক্ট নেওয়ার ফলে আজকে আমাদের কয়লার জন্য বিদ্যুৎ বন্ধ করতে হচ্ছে, বা জানি না ভবিষ্যতে রূপপুর নিয়ে কি ঘটনা গন্ডগোল হয়। আমাদের কিন্তু ওয়ার্নিং রয়ে গেছে ওটার জন্য, হুঁশিয়ারিটা, যেটা বাংলাদেশের জন্য না, আমাদের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে রিনিউয়েবলস, উইন্ড এবং সোলার। আপনি নবায়নযোগ্য জ্বালানির কথা বলছেন, নবায়নযোগ্য একটু যদি বলি, সেটি হচ্ছে যে বিদ্যুৎ ভবনের যে নবায়নযোগ্য জ্বালানির যে বিভাগ রয়েছে, সেখানে যেখানে আইপি দেওয়া হয়, অনুমোদন দেওয়া হয়, সেখানে বলা চলে যে একটা আতুর ঘর, সেখানে গিয়ে অনেকে কাজই করতে পারে না কিংবা কথাও বলতে পারে না। এই নবায়নযোগ্য জ্বালানি যারা ইনভেস্ট করবে তাদের সাথে যে কথোপকথন এবং নবায়নযোগ্য জ্বালানি থেকে সরকার কিভাবে কিনবে, এই বিষয়গুলো আসলে কতটা স্মুথ কিংবা সহজ করা দরকার সরকারের পক্ষ থেকে? এটা অনেক সহজ করা দরকার। আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে, আমরা যেমন নবায়নযোগ্য জ্বালানির সমস্ত ইনক্লুডিং ব্যাটারি, আমরা কিন্তু আজকে 6 ঘন্টার বিদ্যুতের কথা বলছি সোলারে। 6 ঘন্টার পরে কিন্তু আর সূর্য থাকবে না, চলে যাবে। কিন্তু আমরা ব্যাটারিটাকে সরকারের পক্ষ থেকে ফার্স্ট থিং হচ্ছে এই সোলার ব্যাটারির জন্য সম্পূর্ণ ট্যাক্স কর মওকুফ করবে এবং দরকার লাগলে সরকার কিছু সাবসিডি দিবে। কারণ আমাদের কিন্তু যদি আমরা সোলার এবং উইন্ড চালাই, একটা চিন্তা করে দেখেন, 60% হচ্ছে আমাদের ফুয়েলে যাচ্ছে। সেই ফুয়েলটা আমাদের একটা পয়সা লাগবে না।
একটা পয়সা যদি না লাগে, আমি যদি এটা স্থাপন করতে পারি যেভাবেই হোক, তাহলে কিন্তু ট্যারিফটা শুধু কমবে না, এবং আমাদের আর ট্যারিফের জন্য যে টাকা নাই, ডলার নাই, এই যে একটা সংকট, হ্যাঁ, এই যে আনতে হবে, এই সংকটটা তো থাকবে না। সুতরাং প্রশ্ন হচ্ছে যে যাদের কথা বললেন, আসলে এটা গত 15 বছরের অনভিজ্ঞতা অথবা অত্যাচারের জন্য অফিসারদের অনেক কোয়ালিটি হ্রাস পেয়েছে, কিন্তু তাতে নার্ভাস হলে চলবে না, হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা এইভাবে ড্রাইভ দেব সমন্বিতভাবে, পলিসি লেভেল যারা আছে, ইমপ্লিমেন্টেশনে যারা আছে সবাইকে, ইভেন আপনারা সাংবাদিক যারা আছেন সবাইকে একত্রিত করে প্ল্যানগুলো ডিক্লেয়ার করতে হবে, ঘোষণা করতে হবে। আমরা সমস্যার এগিয়ে যাব। আমি খুব কঠিনও মনে করি না, হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমি একটাই জিনিস দেখি যে একটা সলিড টিম, মানে দেশ ভালোবাসে, নিজেদের অর্থ উপায়ের জন্য যেটা রেন্টাল, কুইক রেন্টালের ব্যবসা করা হয়েছে, সেই ধরনের দৃষ্টির বাইরে একদম লোক নিয়ে এটাকে ঝাঁপিয়ে পড়া। জনাব রহমতুল্লাহ, ক্যাপাসিটি চার্জের নামে অতিরিক্ত টাকা পকেট থেকে কাটছে বিদ্যুৎ প্রতিষ্ঠানের মধ্য দিয়েই, সাথে হচ্ছে মিটারের একটি ঝামেলা আছে, যেটি বরাবরই গ্রাহক পর্যায় থেকে অভিযোগগুলো আছে। মানসম্মত মিটার দেওয়ার ক্ষেত্রে সরকার কি করতে পারে, এবং ক্যাপাসিটি চার্জের নামে যে এখানে বেশ টাকা চলে যাচ্ছে জনগণের পকেট থেকে, সেটা সমাধান কিভাবে হতে পারে? সমাধান একটাই, সরকার একটা হচ্ছে অন্তর্বর্তী, একটা বিপ্লবের পরে, একটা গণ অভ্যুত্থানের পরে এই সরকার ক্ষমতায় এসেছে। তারা কিন্তু অনেক আগের অনেক আইনকে রিভিউ করতে হবে। অবশ্য সেই আইনগুলো রিভিউর জন্য তো দেওয়া হয়েছে, রিভিউ লিগ্যাল পয়েন্টগুলো দেখে এগুলো সব বাতিল করতে পারে। সুতরাং বাতিল করার সঙ্গে সঙ্গেই আপনার ক্যাপাসিটি চার্জের ব্যাপারটা কিন্তু একদম ক্যান্সেল হয়ে যাবে। এই সাহসটা থাকার কথা আমি বারবার বলছি, দৃঢ়তা থাকতে হবে। এবং সেখানে যে অবৈধভাবে ক্যাপাসিটি চার্জের ক্লজটা যে ঢুকানো হয়েছে আগের কন্ট্রাক্টে, এবং এই কন্ট্রাক্টগুলো যে অবৈধ, এটা ডিক্লেয়ার করার সাহস সরকারকে থাকতে হবে, এবং এটা জনগণকে নিয়ে, সমস্ত গোষ্ঠীকে, সমস্ত পেশার লোকদের নিয়ে এটা ডিক্লেয়ার করতে হবে যে এই দেখেন এইভাবে এটা অবৈধভাবে করা হয়েছে, জনগণকে শোষণ করা হচ্ছে। এটা তো আমরা সাফার করতেছি, তা আমাদের এই সাফারের জন্যই তো এই আন্দোলনটা হইলো। তা আন্দোলন যদি হয়ে থাকে তাহলে এই সাফারের অংশগুলো আমরা রাখবো কেন? এটা অপারেশন করে ফেলে দিতে হবে। আর যেটা আর একটা কি জানি বললেন শেষের দিকে এসে, মিটার জটিলতা যেটি আছে, মিটার, হ্যাঁ, এইটা একটা ইস্যু। দেখেন এই কর্তৃপক্ষ কেন চুপ করে বসে আছে? এই যারা গ্রাহক, যারা অভিযোগ করছে, এটা আমার কাছে অনেক লোক অভিযোগ করে, তাই সেই অভিযোগ নিয়ে এসে মিটার টেস্ট, ওপেনলি মিটার টেস্ট করতে পারে, যে দেখেন এই মিটারে এই যাচ্ছে। আমার একটা সন্দেহ হচ্ছে, এত বেশি অভিযোগ আসতেছে এবং লোকজন কিন্তু বাস্তবে যে আমার আগে 5,000, এটা কিন্তু সত্যি কথা, যারা আমাকে বলছে যে আমার আগে 2,000 থেকে 3,000 উঠতো, এখন 7,000 উঠছে। তো এই উঠাটা আমার কাছে সন্দেহ, আমি জানি না এটা কেন হচ্ছে, অনেকের হয়তো এই সন্দেহ যে সিস্টেম লস কমানোর জন্য তারা মিটারটাকে ফাস্ট করে রাখতে পারে, প্রোগ্রাম ওইভাবে করে রাখতে পারে, এটা আমার সন্দেহ। সুতরাং এইসব সন্দেহ যদি থেকেই থাকে তাহলে আমি টেস্ট করি না কেন, চুপ করে থাকবো কেন? কারণ মারামারি হচ্ছে, সমস্ত পল্লী বিদ্যুৎ সমিতিতে গ্রামে গ্রামে সমস্ত লোক খেপে যাচ্ছে। এবং আমি কুমিল্লা থাকি, মানে কুমিল্লায় প্রায় আসা যাওয়া করি। কুমিল্লার সমস্ত লোকে, আমার যেহেতু আমি পাওয়ার সেক্টরে চাকরি করতাম, সমস্ত লোকে একই অভিযোগ, এবং তাদের অভিযোগটা শুনলে এখানে মিথ্যা মনে হয় না যে অনেক বেড়েছে। তো সুতরাং দেখেন এই কর্তৃপক্ষের এই দৃষ্টিগুলা কেন চোখটা তাদের উন্মোচিত হচ্ছে না, যে এটা তো আমার পক্ষে সোজা একটা টেস্ট করি, যদি নিজেদের দুর্বলতা না থাকে আমি টেস্ট করে দেখে দেই, না দেখেন আপনারাই দেখেন যে এই টেস্টে এই রেজাল্ট আসছে। তা আমি বুঝতে পারলাম না এগুলা নিয়ে বসে থাকার কি কারণ থাকবে। জনাব রহমতুল্লাহ, আপনাকে ধন্যবাদ আজকে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম পাওয়ার সেল, বিদ্যুৎ খাত সবকিছু মিলে যে ব্যবস্থাপনার অধপতন, সেটি নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক বিডি রহমতুল্লাহ। যাচ্ছি পরের সংবাদে। ডলার সংকটে ব্যাংকের এলসি খোলার অপারগতায় তেল, চিনির মতো ভোগ্যপণ্যের আমদানি কিছুটা কমছে। চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। এর মধ্যে বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম বেড়েছে অন্তত 30%। এই অবস্থায় এলসি খোলার ক্ষেত্রে ব্যাংকগুলো উদার না হলে আসন্ন রমজানে পণ্যের দাম বেড়ে যাওয়ার শঙ্কা ব্যবসায়ী ও ক্যাবের। সাগর টুবুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। চট্টগ্রাম কাস্টম হাউজের সবশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে বাংলাদেশে চিনি আমদানি হয়েছে 4,38,000 মেট্রিক টন। তার বিপরীতে গত অর্থ বছরের এই সময়ে চিনি আমদানি হয়েছিল 6,45,000 মেট্রিক টন।
অর্থাৎ 2,07,000 মেট্রিক টন আমদানি ঘাটতি রয়েছে। একইভাবে 1.5 লাখ মেট্রিক টন ঘাটতি রয়েছে ভোজ্য তেল পাম অয়েল আমদানির ক্ষেত্রেও। তবে এই 4 মাসে 1 লাখ মেট্রিক টন বেশি আমদানি হয়েছে সয়াবিন। তেল এবং চিনি এগুলো আমদানি হচ্ছে এবং এগুলি আমদানির ক্ষেত্রে আমরা তড়িৎ খালাস পদ্ধতিতে যত দ্রুত সম্ভব এগুলি বন্দর থেকে আমরা ছাড়করণ করার জন্য কাস্টমস কর্তৃপক্ষ থেকে কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যে রমজানকে সামনে রেখে এলসি খোলা ভোগ্য পণ্যের আমদানিও শুরু হয়ে গেছে, তবে তা প্রয়োজনের তুলনায় অনেকটা কম বলে দাবি ব্যবসায়ীদের। তাছাড়া বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম বেড়েছে অন্তত 30%। যে যাবে বাজার কমার কথা, কিন্তু সেটা কমতেছে না, কারণ আন্তর্জাতিক বাজারটা বেড়ে যাওয়াতে আপনার তেলের বাজারটা কমতেছে না। ব্যাংকে টাকা দিতে পারতেছে না, এখানে সিজনে গেলে ওরা বিভিন্ন ধরনের মানে অজুহাত দেখাচ্ছে। তো সেই হিসাবে মানে গত বছর তুলনায় একটু কম হচ্ছে। বাড়তে থাকা ভোগ্য পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং যেমন প্রয়োজন, ঠিক তেমনি প্রয়োজন এলসি খোলার জন্য ব্যাংকগুলোকে উদার হওয়ার নির্দেশ দেওয়া, আর তাতেই সরবরাহ বাড়বে বাজারে। ভোগ্যপণ্য আমদানির প্রতিবন্ধকতা কাটাতে ট্যারিফ কমানো সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তারপরও এলসি খোলার জটিলতায় ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি না ফেরায় প্রভাব পড়ছে বাজারে, আর তাই বাংলাদেশ ব্যাংকে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলছে ক্যাব। বাংলাদেশ ব্যাংক বিশেষ করে এলসি নিয়ে ব্যাংকের যে সংকট, এই সংকটটা দূর করার জন্য, ব্যবসায়ীদের ভিতরে আস্থা তৈরি করার জন্য বিশেষ উদ্যোগে যে সমস্ত ব্যবসায়ী আমদানি করে, আমদানিকারকের প্রয়োজনে বিশেষ ব্যবস্থায় তাদের জন্য এলসি ওপেন করা দরকার বলে আমরা মনে করছি। বাংলাদেশে বছরে 18 থেকে 20 লাখ মেট্রিক টন চিনি এবং 22 থেকে 24 লাখ মেট্রিক টন ভোজ্য তেলের চাহিদা রয়েছে। আর রমজান মাসে বাড়তি চাহিদা থাকায় 3 থেকে 6 মাস আগেই এসব পণ্যের আমদানির এলসি খুলেন ব্যবসায়ীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর বাজার পরিস্থিতির খবর জানতে এই মুহূর্তে কারণ বাজারে আছেন রিপোর্টার ফরহাদুর রহমান। সরাসরি যাচ্ছে তার কাছে। স্বাভাবিক সময়ে তেলের বাজারে যে চিত্রটি দেখা যায় এখন অনেকটাই ভিন্ন চিত্র, কেননা আমরা যেটি জানি বোতলজাত সয়াবিন তেলের তুলনায় দেখা যায় যে পাম অয়েল কিংবা খোলা সয়াবিন তেলের দাম থাকে অন্তত 10 থেকে 15 টাকা কম। কিন্তু এই সময়ে এসে আমরা একটু ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। গত এক সপ্তাহ যাবৎ তেলের বাজারে চরম সংকট চলছে। এই মুহূর্তে স্বাভাবিক চিত্র নয়, বরং উল্টো চিত্র। সয়াবিন তেল যেটি খোলা বিক্রি হয় সেটি বোতলজাত সয়াবিন তেলের থেকে বেশি দামে বিক্রি হচ্ছে। অর্থাৎ গত এক সপ্তাহের ব্যবধানে 15 থেকে 20 টাকা বেড়ে এই খোলা সয়াবিন তেল এখন বিক্রি হচ্ছে 185 টাকা পর্যন্ত, কোথাও কোথাও 190 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং যেটি দেখা যাচ্ছে যে বাজারে এই বোতলজাত সয়াবিন তেলের চরম সংকট দেখা দিয়েছে। অধিকাংশ দোকানেই 2-3টি বোতল ছাড়া আসলে তেমন কোনো কোম্পানির তেলই পাওয়া যাচ্ছে না। আমরা এখানকার বিক্রেতাদের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে খোলা সয়াবিন তেলের দাম যখন বেড়ে গিয়েছে তখন থেকেই ডিলাররা কিংবা যারা তারা তখন থেকে এই বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ বাজারে কমিয়ে দিয়েছেন। এবং ডিলারদের সাথে আমরা যেটি কথা বলে জানতে পেরেছি, তারা বলছেন যে কোম্পানি থেকে, মিলগেট থেকে তারা তেল পাচ্ছেন না। সে কারণেই তারা অন্তত এক সপ্তাহের ব্যবধানে একেবারেই মার্কেট শূন্য হয়ে পড়েছে বোতলজাত সয়াবিন তেল। বিপরীতে যেটি দেখা যাচ্ছে আছে খোলা তেলের চাহিদা অনেক বেড়েছে, কেননা খোলা তেলের চাহিদা আগে থেকে বাড়তি, যেহেতু বাজারে বোতলজাত সয়াবিন তেল নেই সে কারণে চাহিদা বেড়েছে। তবে সেটির ক্ষেত্রে ভোক্তারা অভিযোগ করছেন অন্যান্য সময় থেকে এখন তারা অনেক বেশি দামে কিনছেন। যেসব নিত্য প্রয়োজনীয় দ্রব্য আছে সেগুলোর দাম যখন বাড়তি, তখন নতুন করে তেলের বাজারে এই যে সংকট তৈরি হয়েছে, যে চাপ তাদের উপর তৈরি হয়েছে, সেটি নিয়ে তারা আসলে ভোগান্তিতে পড়েছেন, অনেকটা বিপাকে পড়েছেন। এখানকার ভোক্তারা আমাদেরকে তেমনটি জানিয়েছিলেন। শুধু এই কারণ বাজারে নয়, সারা রাজধানী সহ সারা দেশেই একই চিত্র দেখা যাচ্ছে আসলে। যেহেতু মিলগেট থেকে কিংবা কোম্পানির পক্ষ থেকে ওই অর্থে আসলে তেল সরবরাহ করা হচ্ছে না, খোলা সয়াবিন তেলের দামও আন্তর্জাতিক বাজারে বেড়েছে বলে আমদানিকারকরা বলছেন। তবে একটি তথ্য জানিয়ে রাখা দরকার যে গত 17 অক্টোবর এই অপরিশোধিত তেলের উপর সরকার মূল্য সংযোজন কর ভ্যাট ছাড় দিয়েছিলেন 15 থেকে 10%। এবং সম্প্রতি আমরা যেটি শুনছি, গত বৃহস্পতিবার আরও একটি মিটিং হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ে, যেখানে আসলে এই তেল কোম্পানির লোকজনের সাথে কথা হয়েছে। সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছেন এই তেলের কর আরও কমানো হতে পারে, এবং যার কারণে বাজারে হয়তো বা তেলের দাম কিছুটা কমতে পারে। তো রাজধানীর কারণ বাজার থেকে তেলের বাজারের সবশেষ পরিস্থিতি আমার কাছে এই ছিল। বাজার পরিস্থিতি জানতে এতক্ষণ ছিলাম রাজধানীর কারণ বাজারে। মাঠ পর্যায়ে 1 মণ লবণের দাম 300 থেকে 350 টাকা, কিন্তু লবণের
উৎপাদন খরচই পড়ছে 400 টাকার বেশি। এতে উৎপাদনের মৌসুম শুরু হলেও মুখে হাসি নেই কক্সবাজার উপকূলের লবণ চাষিদের। পরিস্থিতি বিবেচনায় ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি তাদের। আবহাওয়া অনুকূলে থাকলে এবারও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা কর্তৃপক্ষের। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। শীত মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে শুরু হয় লবণ উৎপাদনে চাষিদের ব্যস্ততা, কিন্তু এবার আবহাওয়া অনুকূলে না থাকায় মাঠে নামতে দেরি হয় কক্সবাজার উপকূলের চাষিদের। তার উপর লবণের দামও নিম্নমুখী। এমন শঙ্কার মধ্যেই আগামী মে মাস পর্যন্ত চলতি মৌসুমের লবণ উৎপাদন চলবে। চাষিদের দাবি, মাঠ পর্যায়ে প্রতিমন লবণে উৎপাদন খরচ 400 টাকার বেশি, কিন্তু বিক্রি করতে হচ্ছে 300 থেকে 350 টাকায়। এদিকে গেল বছরের অবিকৃত 4 লাখ মেট্রিক টন লবণ এখনও মজুত রয়েছে মাঠে। এই অবস্থায় লোকসানের সংখ্যায় লবণ চাষিরা। লবণের শ্বাসের দাম নির্ধারিত করে দেয় নাই, কেন একটু বাড়ে কেন একটু কমে, আমাদের লোকসান হয়। তেল খরচ আছে, পলিথিন খরচ আছে, মাঠও লাগিয়ে দেওয়া পরে এখন আর বেশি কিনিয়ে টিয়া বাইদে ইয়া তোনার আরো কম। বর্তমানে লবণের মূল্য 280 টাকা থেকে সর্বোচ্চ 300 টাকা। তাদের উৎপাদন কষ্টই পড়েছে প্রতি মনে 350-এর উপরে। আবহাওয়া অনুকূলে থাকলে লবণ শিল্পে এবারও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখছে কর্তৃপক্ষ। অতীতের যেগুলো আবহাওয়ার ইতিহাস আমরা দেখছি, সেক্ষেত্রে সাধারণত সিজনের শেষ দিকে আমরা আবার সিজনটা ভালো পাই। তো সেক্ষেত্রে এটা আশা করছি আমরা আবহাওয়া ওই সময় অনুকূল থাকলে এটা কাভার হয়ে যাবে। চলতি মৌসুমে লবণের চাহিদা ধরা হয়েছে 26,10,000 মেট্রিক টন, আর গেল 15 দিনে লবণ উৎপাদন হয়েছে মাত্র 55 মেট্রিক টন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। 23 দিন বন্ধ থাকার পর গাজীপুরের টিএনজেড অ্যাপারেলস গ্রুপের 5টি পোশাক কারখানায় স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধ করা হলে সকালে দলে দলে কর্মস্থলে যোগ দেন পোশাক শ্রমিকরা। গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকায় টিএনজেড অ্যাপারেলস গ্রুপের 5টি পোশাক কারখানা একযোগে খুলে দেওয়া হয়। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বেতন পেয়ে সন্তোষ প্রকাশ করেন শ্রমিকরা। এর আগে বকেয়া বেতনের দাবিতে টানা 3 দিন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে এই গ্রুপের পোশাক শ্রমিকরা। পরে শ্রম মন্ত্রণালয়ের বৈঠকে বেতন দেওয়ার আশ্বাস দিলে আন্দোলন থেকে সরে আসেন তারা। এনে বিস্তারিত জানাতে গাজীপুরের ভোগীতলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার রাজিবুল হাসান। সরাসরি যাচ্ছে তার কাছে। স্বাভাবিক উৎপাদনে ফিরেছে টিএনজেড গ্রুপের যে 5টি পোশাক কারখানা রয়েছে, এই 5টি পোশাক কারখানার শ্রমিকরাই আজকে স্বাভাবিকভাবে তারা কারখানায় প্রবেশ করেছেন এবং তাদের যে উৎপাদন কার্যক্রম সেটি শুরু করেছেন। একটু দেখাতে চাই আপনাদের, এই কারখানার ফ্লোরে এই যে শ্রমিকরা সকালে এসেছেন, আসার পর তারা তাদের যে কার্যক্রম সেটি চালিয়ে যাচ্ছেন। তবে যেটি সমস্যা দেখা দিয়েছে, যেহেতু 23 দিন পর এই কারখানাটি খুলেছে, সেহেতু এই কারখানার এরই মধ্যে নানা ধরনের সংকটের মধ্যে পড়তে হয়েছে। আমি যে কারখানাটিতে রয়েছি এটিতে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন রয়েছে। বিকল্প উপায়ে জেনারেটর ব্যবহার করে তারা তাদের উৎপাদন কার্যক্রম শুরু করেছেন। এই যখন অবস্থা, তখন কিন্তু শ্রমিকরা বলছেন যে খুব স্বাভাবিকভাবেই তারা যে তাদের পূর্বে যেভাবে কাজ করতেন একইভাবে আসলে কাজ করবেন, কারণ হচ্ছে যে বকেয়া বেতন সেটি কিন্তু এরই মধ্যে পরিশোধ করা হয়েছে। আপনারা একটু আসলে দেখানোর চেষ্টা করছি ফ্লোর ঘুরে যে কিভাবে আসলে এখানে কার্যক্রম চলছে। এর আগে বলে রাখছি যে কিছুক্ষণ আগে আমরা এই গ্রুপের একজন পরিচালকের সঙ্গে কথা বলছিলাম। তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে কেন বেতন বাকি পড়েছে শ্রমিকদের। তিনি বলেছেন যে গণ অভ্যুত্থানের সময় যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের সময় অনেক দিন আসলে কারখানা বন্ধ ছিল এবং এই শ্রমিকদের মধ্যেও অনেকে আন্দোলনে গিয়েছিল। সেই সময়ে তাদের যে অর্ডার ছিল সেই অর্ডার আসলে পরিপূর্ণ করতে না পারার কারণে এবং ব্যাংকিং কিছু সমস্যার কারণে মূলত পরিশোধ করতে পারেনি বেতন, এবং এই কারণেই পরবর্তীতে শ্রমিকরা মূলত মহাসড়কে নেমে অচল অবস্থা তৈরি করেছিল। সেটি কাটিয়ে উঠেছে অনেকটা। তারা কিন্তু স্বাভাবিকভাবে যে কার্যক্রম সেটি শুরু করেছে। আপনারা যে দৃশ্য দেখতে পাচ্ছেন, এখানে মূলত সৌদি আরবের জুব্বা তৈরি করা হচ্ছে। এই জুব্বাগুলো অর্ডার পেয়েছে তারা সৌদি আরব থেকে, এবং একইভাবে এই টিএনজেড কারখানার যে অন্যান্য আসলে প্রতিষ্ঠানগুলো রয়েছে, ওইসব প্রতিষ্ঠানেও কিন্তু একইভাবে কার্যক্রম চলছে। তবে যেটি বলছি যে
এটি আসলে এখন পর্যন্ত শ্রমিকরা বলছেন যে তারা তাদের যে কর্মস্থল সেই কর্মস্থলের স্বাভাবিক পরিস্থিতি সেটি বজায় রাখতে চান এবং তারা কার্যক্রম চালিয়ে যেতে চান। তবে তাদের যে বাকি কিছু বকেয়া বেতন রয়েছে সেটিও যাতে নির্ধারিত সময়ে পরিশোধ করা হয় সেটি নিয়েও কিন্তু দাবি জানিয়েছেন শ্রমিকরা। মোটামুটি এই ছিল সবশেষ। আমরা আশ্বস্ত করেছি। এখন সরাসরি ছিলাম গাজীপুরে এনজেড পোশাক কারখানায়। বিরতি কাটিয়ে হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে আমদানি রপ্তানি। ডলার সংকট, এলসি জটিলতা সহ নানা কারণে পণ্যবাহী ট্রাকের সংখ্যা কমে গিয়েছিল, বর্তমানে যা আবার বেড়েছে। বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দরে আছেন রিপোর্টার শফিকুল ইসলাম শফিক, সরাসরি যাচ্ছে তার কাছে। দীর্ঘদিন পর হলেও হিলি স্থল বন্দরে যে স্থবিরতা, সেই স্থবিরতা কাটিয়ে আবারও সরগম শুরু হয়েছে বা ব্যবসার পরিস্থিতি যথেষ্ট সম্ভাবনা দেখা দিয়েছে। প্রতিদিন কিন্তু এখানে পণ্যবাহী ট্রাকের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। আমরা বিগত আওয়ামী লীগ সরকারের আগে দেখেছি সেই সময় হিলিস্থল বন্দরের আমদানি রপ্তানি বাণিজ্য একদম স্থবিরতা। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার যে নানা পরিকল্পনায় আজকে কিন্তু হিলিস্থল বন্দরের ব্যবসা বাণিজ্য কিন্তু অনেকটা বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখেছি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, অন্তর্বর্তীকালীন সরকারি নানা পরিকল্পনায় ব্যাংকগুলো কিন্তু এলসি দিচ্ছে। এলসি দেওয়ার পরে কিন্তু অক্টোবর নভেম্বর মাস থেকে কিন্তু এর একটা গতি ফিরতে শুরু করেছে। গত এক সপ্তাহ যদি আপনাকে তথ্য জানাই, গত এক সপ্তাহে 6 দিনে 682টি ট্রাক কিন্তু বন্দরে প্রবেশ করেছে, যা বিগত আওয়ামী লীগ সরকারের সময় ট্রাকের সংখ্যা নেমে দাঁড়ায় 30 থেকে 40টিতে। এতে করে বন্দরের মধ্যে একটা স্থবিরতা, মানবতায় জীবনযাপন করে শ্রমিকরা। তবে সেই চিত্র যেন অনেকটা ফিরতে শুরু করেছে। তো প্রতিদিন সকাল হলে বন্দরে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, আলু এবং চাল সহকারে নানা পণ্য নিয়ে বন্দরে কিন্তু পণ্যবাহী ট্রাকগুলো প্রবেশ করছে। দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে পাইকারি ব্যবসায়ীরা আসছেন পণ্য কিনবার জন্য। এখানে নানাভাবে কিন্তু মানুষ কিন্তু এখানে কর্মের সাথে জড়িত। কেউ পণ্য কিনে দিয়ে তার কর্ম চালিয়ে যাচ্ছে, কেউ লোড আনলোড করে তার কর্ম চালিয়ে যাচ্ছে। তো বলা যেতে পারে যে হিলিস্থল বন্দরের অভ্যন্তরে যে একটা কর্মচাঞ্চল্যতা আমরা লক্ষ্য করেছি। আমদানিকারক, শ্রমিক এবং ব্যবসায়ীদের মধ্যে আমরা চঞ্চলতা লক্ষ্য করেছি। তো আমি একজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, ব্যবসায়ী বলছেন যে সরকার অন্তর্বর্তীকালে সরকারের যে পদক্ষেপ, যদি এটা বেশি না 6 মাস যদি চলমান অবস্থায় থাকে, সেক্ষেত্রে ট্রাকের সংখ্যা কিন্তু প্রায় 300 ছাড়িয়ে যাবে। তো এই হিলিস্থল বন্দর থেকে আমদানি রপ্তানি বাণিজ্য নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। আমদানি রপ্তানির খবর জানতে এতক্ষণ ছিলাম হিলি স্থলবন্দরে। নৌবন্দর ঘোষণার 1 যুগেরও বেশি সময় পর মেঘনা তীরবর্তী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শুরু হয়েছে নির্মাণ কাজ। এতে বন্দর দিয়ে বছরে অন্তত 10 লাখ মেট্রিক টন পণ্য হ্যান্ডলিং করা যাবে। ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ আশপাশের 12 জেলার ব্যবসায়ীরা সুফল পাবে, গুরুত্ব বাড়বে আন্তর্জাতিকভাবেও। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর অর্থনৈতিকভাবে ব্যবসার গতি ত্বরান্বিত করতে 2010 সালে নৌবন্দর ঘোষণা করা হয়। অথচ 1 যুগের বেশি সময় কেটে গেলেও হয়নি আধুনিক মানের কোনো জেটি। বছরের পর বছর ধরে জরাজীর্ণ 2টি অস্থায়ী জেটিতে চলে হাজার হাজার মেট্রিক টন পণ্য ওঠানামার কাজ। এতে নানাভাবে ক্ষতিগ্রস্ত হতো ব্যবসায়ীরা। দীর্ঘদিনের দাবির মুখে 3টি আধুনিক মানের জেটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। যে প্রকল্পের কাজ শুরু হয় 2023 সালে 17 আগস্ট। তবে ভূমি অধিগ্রহণ জটিলতা থাকায় 8 মাস পর চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুরু হয় বন্দরটির দৃশ্যমান কার্যক্রম। এতে পূর্বাঞ্চলের ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ আশপাশের 12 জেলার ব্যবসায়ীরা সুফল পাবেন। পাশাপাশি অভ্যন্তরীণ পণ্য রপ্তানিতেও ভোগান্তি কমে আসবে বলে জানান ব্যবসায়ীরা। এখন যে কার্গো জটিলতা আছে, মাল উড়ান যে সমস্যা হচ্ছে, এগুলো অনেকটা কমে যাবে। বিভিন্ন দেশে বিদেশের মালামাল যাবে, রোড আনরোড হবে, আমার এলাকার মানুষের কর্মসংস্থান বাড়বে। বন্দরটির কাজ শেষ হলে আন্তর্জাতিকভাবেও গুরুত্ব বাড়বে আশা কর্তৃপক্ষের। বছরে অন্তত 10 লাখ মেট্রিক টন পণ্য হ্যান্ডেলিং করা যাবে। কার্গো এখানে আসবে, কার্গো ভিড়বে, কার্গো মাল লোডিং আনলোডিং হবে। সেটার এই ফ্যাসিলিটিটা আমাদের এখানে একটা মডার্ন ফ্যাসিলিটি হবে। যখন নাকি ফ্যাসিলিটি বৃদ্ধি পাবে তখন অবশ্যই সেই ফ্যাসিলিটিটা সবাই ইউজ করতে যাবে। সেই অনুযায়ী আমার অবশ্যই পসিবিলিটি ধীরে ধীরে এটা বাড়বে। 2026 সালে জুনে বিশ্বব্যাংকের অর্থায়নে 5 একরের বেশি জায়গার উপর 210 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। নির্মাণাধীন আশুগঞ্জ নৌবন্দরটির কাজ শেষ হলে আন্তর্দেশীয় বাণিজ্যের পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে বাড়বে এই বন্দরের গুরুত্ব, এমনটি মনে করছেন ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। নানা সমস্যায় জর্জরিত জয়পুরহাট বেসিক শিল্পনগরী। নতুন প্লট বরাদ্দ না পেয়ে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন তরুণ উদ্যোক্তারা।
বিস্তারিত জানাতে জয়পুরহাট বিসিক শিল্পনগর এলাকায় আছেন রিপোর্টার শহীদুল ইসলাম সবুজ। সরাসরি যাচ্ছে তার কাছে। আমি এখন অবস্থান করছি জয়পুরহাট সদর উপজেলার পাকার মাথা এলাকায়। জয়পুরহাট বিসিক শিল্পনগরী 1991-92 অর্থ বছরে মাত্র 15 একর জায়গা জুড়ে পাকার মাথা এলাকায় গড়ে ওঠে। এখানে প্রথমে 111টি প্লট বরাদ্দের মাধ্যমে 43টি শিল্প ইউনিটকে সবগুলোই বরাদ্দ দেওয়া হয়। এরপর সেখানে গড়ে ওঠে বিভিন্ন ধরনের ফিড মিল, যেমন ফিড কারখানা, এরপরে ফিড কারখানা গড়ে ওঠে, তারপর গড়ে ওঠে হ্যাচারি, জৈব সার ও কীটনাশক প্যাকেজিং এর কারখানা। তবে দীর্ঘদিনে ওই শিল্পনগরীতে উন্নত রাস্তাঘাট, ড্রেন সংস্কার না করায় এবং প্রধান 2টি গেট ও সীমানা প্রাচীর না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। এখানকার ব্যবসায়ীরা বলছেন এখানে অবকাঠামোগত সমস্যার জন্য বেশি ক্ষতিকর হয়ে যাচ্ছে। বিশেষ করে রাস্তাঘাট, ড্রেন সংস্কার, সীমানা প্রাচীর প্রধান 2টি গেট নির্মাণ করা প্রয়োজন। অন্যদিকে বিসিক শিল্পনগরী চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত নতুন কোনো প্লট বরাদ্দ না পাওয়ায় আগ্রহ হারাচ্ছেন তরুণ উদ্যোক্তারা। আর শিল্প উদ্যোক্তাদের অভিযোগ তারা নতুন প্লটের অভাবে তাদের ব্যবসার পরিধি বাড়াতে পারছেন না। আমরা জেলা চেম্বার অফ কমার্সের একাধিক প্রতিনিধিদের সঙ্গে কথা বলে জেনেছি যে এখানে নতুন একটি বিসিক শিল্পনগরী গড়ে তোলার প্রস্তাবনা গত কয়েক বছরেও আলোর মুখ দেখেনি। ফলে স্বল্প পরিসরে কচ্ছপ গতিতে চলছে এখানকার ব্যবসা প্রতিষ্ঠানগুলো। তবে সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে বিসিক শিল্প কার্যালয়ের উপব্যবস্থাপক আমাদেরকে লিটন চন্দ্র, বিসিক শিল্পনগরী একাডেমির যিনি প্রধান এখানে, তিনি বলছেন যে এসব সমস্যার সমাধানে আমরা ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিভাগকে অবগত করেছি। আর এই ছিল জয়পুরহাট শিল্পকলা একাডেমির সমস্যা ও সম্ভাবনা নিয়ে সর্বশেষ। এতক্ষণ সরাসরি ছিলাম জয়পুরহাট বিসিক শিল্পনগরীতে। দেখছেন এ সময় বাণিজ্য। আজ পহেলা অগ্রহায়ণ। নতুন ধান ঘরে তোলার পর সেই ধানের চাল দিয়ে পিঠাপুলি ও পায়েস বানিয়ে নবান্ন উৎসবে মাতেন কৃষাণীরা। কৃষি নির্ভর এই জনপদে নবান্ন সুখ সমৃদ্ধির বার্তা হিসেবে ধরা দেয় তাদের কাছে। নতুন ধান ঘরে তোলার উচ্ছ্বাস ছড়িয়ে যায় ঘরে ঘরে। চলে সপ্তাহ ধরে অতিথি আনা নেয় নানা পালা পার্বণ। এবার রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। হলুদ আভা ছড়ানো পাকা ধানের বিস্তৃত মাঠে দোল খাচ্ছে কৃষকের ঘাম ঝরা স্বপ্ন। অন্তত 120 দিন নিবিড় পরিচর্যার পর সোনালী ফসল ঘরে তোলায় ব্যস্ততা চাষিদের। বরেন্দ্র জনপদে কৃষকের ঘরে হেমন্ত আসে সুখ সমৃদ্ধির বার্তা নিয়ে। পহেলা ফাল্গুন থেকে শুরু হয় আনন্দ উচ্ছ্বাসের সেই যাত্রা। ঘরে ঘরে চলে নবান্ন উৎসবের আমেজ। আমন ধান কেটে তোলার পর সেই ধানে প্রস্তুত চালে প্রথম রান্নার আয়োজনের নাম নবান্ন উৎসব। বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি জড়িয়ে রয়েছে এর সঙ্গে। কৃষি নির্ভর এই জনপদে কৃষি জমির সঙ্গে নিবিড় সম্পর্কের সূত্রই নবান্ন হয়ে উঠেছে আবহমান বাংলার লোকায়ত উৎসব। নবান্ন করা পিঠা পানি খাওয়ার জন্য এটা প্রস্তুতি এই নতুন ধানের করা হয় আমাদের। গতবারের থেকে এবার ফলন ভালো আছে। অনেক ধরনের পিঠা আমরা এই শীত এলেই মনে হয় যে পিঠের আমেজ শুরু হয়ে যায়, পিঠে খাওয়ার ধুম পড়ে যায়। নবান্নকে ঘিরে কিষাণ বধুরা নতুন ধানের সিদ্ধ চাল দিয়ে আটা তৈরি করেন। ধান ভানার ঢেকির তালে মুখর হয় বাড়ি র্যাঙিনা। নতুন চালের পিঠাপুলি, ক্ষীর, পায়েস তৈরিতে পড়ে যায় ধুম। নবান্নের বাহারি সব খাবারের সেই উচ্ছ্বাস লোকালয় ছাপিয়ে ছড়িয়ে পড়ে শহরেও। শত বছরের এমন ঐতিহ্য এ জনপদের মানুষের কাছে মর্যাদা ও গৌরবের। নওগাঁতেই এই উৎসবটি প্রতি বছর পালন করে আসে সারা দিন ব্যাপী। নবান্ন এটি একেবারে আমাদের লোকজ উৎসব। পৃথিবী যতই অত্যাধুনিক বা আধুনিক হোক না কেন, এই উৎসবকে কখনো আবাহন বাঙালি এবং বাংলার মানুষ, বিশেষ করে বন অঞ্চলের মানুষ এই উৎসবকে কখনো ভুলে থাকতে পারে না। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত মাঠ থেকে কৃষকের ঘরে উঠবে ধান। চলতি বছর জেলায় 8,60,000 মেট্রিক টন ধান পাওয়ার আশা কৃষি বিভাগের। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। ভূপ্রকৃতি ও বৈচিত্র্যময় সংস্কৃতিতে অনন্য রাঙামাটি।
অথচ জেলার পর্যটন শিল্প বিকাশে অপার সম্ভাবনা থাকলেও নেই সরকারি কোনো উদ্যোগ। এতে পর্যটন খাতে রাজস্ব হারাচ্ছে সরকার। উদ্যোক্তাদের দাবি, নিয়ম সহজ করা সহ ঋণ সুবিধা মিললে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পাহাড়ি জনপদ। হেফাজত সবুজের তথ্য, রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। কাপ্তাই হ্রদের নীল জলরাশি, সুবিশাল সবুজ পাহাড় আর নীল আকাশের সাদা মেঘের ভেলা, নৈসর্গিক সৌন্দর্যের অপরূপ নয়নাভিরাম এই সৃষ্টি যে কাউকে সহজেই বিমোহিত করে। প্রকৃতির এমন মোহিত রূপ দেখতে প্রতি বছর লাখো পর্যটক ভিড় জমায় পাহাড়ি জনপদ রাঙামাটিতে। অথচ পর্যটনের অপার সম্ভাবনা থাকার পরও এই অঞ্চলে সরকারিভাবে নেই কোনো উদ্যোগ। সম্প্রতি ব্যক্তি পর্যায়ে বেশ কিছু রিসোর্ট, হাউসবোট সেবা চালু হয়েছে। উদ্যোক্তাদের দাবি, সরকারি উদ্যোগ, বিধিবিধান, বিদেশি পর্যটক আগমনের নীতিমালা শিথিল, ব্যাংক ঋণ সহজীকরণ সহ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা গেলে রাঙামাটি পর্যটন খাতের জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এলাকার উদ্যোক্তাদের সাথে কিভাবে সেটাকে আরো সমন্বয় ঘটানো যায়, এই কাজটা করা দরকার। কক্সবাজার থেকে বা বান্দরবান থেকে এখানে যদি ইন্টারসিটি একটা ভালো কানেক্টিভিটি থাকে ট্রান্সপোর্টের মধ্যে, একটা সংস্করণ দরকার, সেটা যদি সরকারিভাবে নেওয়া হতো আমার মনে হয় এখানে রাঙামাটির পর্যটনটা আরো অনেক বেশি এগিয়ে যেত। ঋণ প্রাপ্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতা নিরসন সহ আকর্ষণীয় স্থান হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। ইতিমধ্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ হতে পার্বত্য মন্ত্রণালয়ে 1200 কোটি টাকার পর্যটন উন্নয়ন পরিকল্পনা দাখিল করা হয়েছে। কোথায় প্রতিবন্ধকতা রয়েছে সেই বিষয়গুলো যদি আমার সামনে উপস্থাপন করে, তাহলে আমি ব্যাংকের সাথে কথা বলে দেখব যে কোথায় প্রতিবন্ধকতা আছে এবং কিভাবে সেই সমস্যাটা সমাধান করা যায়, সেই বিষয়ে তখন আমি উদ্যোগ গ্রহণ করব। রাঙামাটিতে ব্যক্তি পর্যায়ে শতাধিক রিসোর্ট ও 11টি হাউস বোট থাকলেও সরকারি পর্যায়ে একটি ঝুলন্ত সেতু ও মোটেল ছাড়া কোনো স্থাপনা নেই। সময় সংবাদ, রাঙামাটি। বাণিজ্য। পবিত্র উমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার প্রস্তুতি নেয় হাজারো বাংলাদেশি এখন চরম সংকটে আছেন। বিমানের টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি আর কালোবাজারি সিন্ডিকেটের দৌরাত্মে উমরা যাত্রীদের স্বপ্নভঙ্গ হওয়ার উপক্রম হয়েছে। কেবল উমরা নয়, সৌদিগামী সাধারণ যাত্রীদের টিকিটেরও একই অবস্থা। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন সৌদি আরবে থাকা প্রবাসী বাংলাদেশিরা। আরিফুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশ থেকে প্রতি বছর সৌদি আরবে পবিত্র ওমরা হজ পালনে যান অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি। এবার টিকিটের দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। বিমানের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে কিছু এজেন্সি ও কালোবাজারিরা এই সংকট সৃষ্টি করেছে বলে অভিযোগ উঠেছে। বিমানের অফিসে ধর্ণা দিয়েও সমাধান পাননি বলে জানান ভুক্তভোগীরা। তবে বেশি টাকা দিলে নির্দিষ্ট কিছু এজেন্সির মাধ্যমে টিকিট পাওয়া যাচ্ছে বলে জানান অনেকে। সৌদি আরবে থাকা প্রবাসী বাংলাদেশিরাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের পরিবার পরিজনকে ওমরা পালনে সৌদি আরবে নেওয়ার ইচ্ছা থাকলেও অস্বাভাবিক ব্যয় বৃদ্ধির কারণে তা সম্ভব হচ্ছে না বলে জানান কেউ কেউ। আমরা চাই আমাদের ফ্যামিলি ওমরা করানোর জন্য সৌদি আরব আনতে। টিকিটের যে কালোবাজারি এবং টিকিটের যে দাম বাড়ছে, এতে আমরা কোনো ফ্যামিলি সৌদি আরব আনতে পারতেছি না। বাংলাদেশ সরকার, সংশ্লিষ্ট কর্মকর্তা, সরকার সহকারে সকলের কাছে আমরা একল আবেদন জানাচ্ছি আমাদের এই সিন্ডিকেট ভাঙার জন্য। এদিকে বাংলাদেশ বিমান ছাড়াও বিদেশি এয়ারলাইন্সগুলোতেও যাত্রীর নাম বা পাসপোর্ট নম্বর ছাড়াই টিকিট ব্লক করে রাখা হচ্ছে। এতে টিকিটের ঘাটতি দেখা দিচ্ছে। এতেও সাধারণ যাত্রীদের টিকিট কিনতে গুনতে হচ্ছে বাড়তি 17 থেকে 20,000 টাকা। সৌদি প্রবাসীদের দাবি, সিন্ডিকেট ভাঙতে না পারলে সাধারণ মানুষের ওমরা পালন করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জ্বালানি সংকট পুঁজি করে কুইক রেন্টালের নামে হরিলুট, জনগণের পকেট থেকে গেছে 1,05,000 কোটি টাকা। শুধু ধারা নয়, আইন বাতিল চাই ক্যাব, চুক্তি বাতিলের পথ খুঁজছে সরকার। নিত্যপণ্যের উচ্চমূল্যে পিষ্ট সাধারণ মানুষ, কমেছে তেল চিনির আমদানি। রমজান সামনে রেখেও বাড়েনি এলসি খোলা, পণ্যমূল্য বৃদ্ধির শঙ্কা, বিশেষ পদক্ষেপের তাগিদ।
এবং 400 টাকা উৎপাদন খরচের লবণ বিক্রি হচ্ছে 350 টাকায়। ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি কক্সবাজারের লবণ চাষিদের। লক্ষ্যমাত্রা বেশি উৎপাদনের আশা কর্তৃপক্ষের। এই ছিল এই সময় বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়।